শহরের সবচেয়ে দামি কলেজের গেটে প্রতিদিন সকালে একটি চকচকে গাড়ি এসে থামত। গাড়ির দরজা খুলতেই যেন পুরো কলেজ নিজের নজর সেই দিকে ঘুরিয়ে নিত। সে ছিল অনভি মালহোত্রা। ডিজাইনার পোশাক, ব্র্যান্ডেড ব্যাগ, মুখে আত্মবিশ্বাসে ভরা অহংকার, আর চোখে এক অদ্ভুত শীতলতা, যেন দুনিয়াটা শুধু তার জন্যই তৈরি হয়েছে। সে যখন হাঁটত তখন মনে হতো মাটিও যেন নিজেকে সামলে রাখছে। সেই গেটের একটু কাছেই প্রতিদিন সকালে একটি ছেলে দাঁড়িয়ে থাকত। সাধারণ পোশাক, পুরনো জুতো, কাঁধে কাপড়ের থলি আর হাতে চায়ের ফ্লাস্ক। তার নাম ছিল আরব। সে কলেজে পড়াশোনাও করত, আবার কলেজের বাইরে চাও বিক্রি করত। সেদিন অনভির দেরি হয়েছিল। ফোনে হাসতে হাসতে না দেখেই সে সামনে এগিয়ে গেল এবং তখনই ধাক্কা লাগল। গরম চায়ের সামান্য ছিটে তার দামি ড্রেসে পড়ে গেল। পুরো কলেজ যেন থমকে গেল। আর ইউ ব্লাইন্ড? তার গলা ছিল চড়া আর বিষে ভরা। আরব সাথে সাথে মাথা নিচু করে নিল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। তার শব্দগুলো ধীর ছিল, কিন্তু গলায় ভয় নয়, সম্মান ছিল। অনভি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর তার থলি, ফ্লাস্ক, আর তারপর ঠোঁটে একটা হাসি। সেই হাসিটা কোনো ঠাট্টা ছিল না, কোনো খুশিও ছিল না। সেই হাসিটা ছিল অকাত বা যোগ্যতার ওপর। তোমার মতো লোকেরাও এখন এই কলেজে পড়তে শুরু করেছে, নাকি পড়াশোনার সাথে সাথে চাকরিও চলছে? কিছু মেয়ে হেসে উঠল, কিছু ছেলেও। আরব কিছুই বলল না। সে জানত দারিদ্র্যের জবাব শব্দ দিয়ে দেওয়া যায় না। সে শুধু এতটুকুই বলল, ম্যাম, ড্রেসের ড্রাই ক্লিনিংয়ের টাকা আমি দিয়ে দেব। অনধি অট্টহাসি হেসে উঠল। আমার একদিনের কফির সমান যোগ্যতাই নেই তোমার। আর সে চলে গেল। পেছনে ফেলে গেল একটি ছেলেকে এবং এমন এক নিস্তব্ধতা যা অনেক কিছু বলছিল। হাসুক, আজ তোমায় দেখে হাসছে, কাল জিলদেগি যেন তোমার ওপর না হাসে। সে ফ্লাস্ক তুলল, আবার চা বিক্রি শুরু করল, কারণ তার মায়ের ওষুধ হাসি দিয়ে নয়, টাকা দিয়ে আসত। সেদিন কলেজের ক্যান্টিনে শুধু কফি ফুটছিল না, চর্চাও ফুটছিল। দেখেছিলে তো আজ চা বিক্রেতা ছেলেটা আর অনভি? বেচারা কোথায় ফেসে গেল। হাসি চারদিকেই ছিল, কিন্তু সেই হাসির মাঝে কোথাও না কোথাও একটা ভয়ও লুকিয়েছিল যে যদি আমিরই হাসতে পারে, তবে দারিদ্র্য কেন চুপ থাকবে না? সন্ধ্যা হতেই আরব কলেজ থেকে সোজা শহরের শেষ প্রান্তে অবস্থিত একটি ছোট ভাড়া করা ঘরে পৌঁছল। দরজা খুলতেই ওষুধের হালকা গন্ধ এলো। এলি বাবা, এক দুর্বল কণ্ঠস্বর। বিছানায় শুয়েছিলেন তার মা, ফ্যাকাশে মুখ, হাতে শিরার ছাপ, কিন্তু চোখে ছিল শুধু এক চিলতে চমক, নিজের ছেলের ওপর ভরসার। আজ দেরি হয়ে গেল মা, আরও ভাসার চেষ্টা করল। কলেজ না চা? মা ধীর স্বরে জিজ্ঞেস করল। আরব কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, দুটোই। মা তার দিকে তাকাল। তার চোখ ক্লান্তিতে ভরা ছিল। খারাপ কিছু হয়েছে? মায়ের প্রশ্নটা সরাসরি হৃদয়ে লাগল। আরব মাথা নাড়ল। না মা, এখন অভ্যেস হয়ে গেছে। কিন্তু মা বুঝে যেতেন, মা সবসময় বুঝে যান। বেটা, মা তার হাত ধরে নিল। যদি পড়াশোনা ছেড়ে যায় না, তবে এই দারিদ্র্য তোকে কোনোদিন ক্ষমা করবে না। আরবের চোখ ভিজে গেল। না মা, আমি পড়াশোনাও করব আর তোমাকেও সুস্থ করব। সে পকেট কেকে আজকের রোজগার বের করল, কিছু নোট, কিছু কয়েন। মা সেই টাকাগুলো দেখেনি, মা দেখেছিল নিজের ছেলের আত্মসম্মান। একই সময় শহরের অন্য প্রান্তে এক আলিশান বাংলোয় অনভি আয়নার সামনে দাঁড়িয়েছিল। ড্রেস বদলে ফেলেছিল, কিন্তু মন এখনও সেই চায়ের ছিটেতেই আটকে ছিল। ড্যাড, সে ডাকল। ড্রয়িং রুম থেকে এক ভারী কণ্ঠস্বর এলো। কি হয়েছে অনভি? আজ কলেজে একটা ছেলে, মানে চা বিক্রেতা, আমার সাথে ধাক্কা লেগেছিল। তার বাবা হাসল। তাহলে ড্রেস নষ্ট হয়েছে? ড্রেস তো বদলে নিয়েছি, কিন্তু ছেলেটা খুব অদ্ভুত ছিল। অদ্ভুত কেন? বাবা খবরের কাগজটা নিচে রাখল। অনভি কিছু ভেবে বলল, ভয় পায়নি, হাতে পায়ে ধরেনি, শুধু চুপচাপ ক্ষমা চেয়ে নিল। তার বাবা মন দিয়ে শুনল। অনভি কাঁধ ঝাঁকাল। আর কিছু না, গরিবই ছিল। বাবা দীর্ঘশ্বাস নিল। দারিদ্র্য কোনো অপরাধ নয় অনভি। অনভি অবাক হল। কিন্তু গরিব লোক আমাদের লেভেলের হয় না, সে স্বাচ্ছন্দ্যে বলল, যেন এটা কোনো শেখানো লাইন। বাবা কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, তোমার মাও একসময় খুব সাধারণ পরিবারের ছিল। অনভি অবাক হয়ে তাকাল। রিয়েলি? হ্যাঁ। আর সে যদি কোনোদিন নিজের অবস্থার ওপর অহংকার করত, তবে আজ তুমি এখানে থাকতে না। অনভি চুপ হয়ে গেল, কিন্তু সেই চুপ থাকার মাঝেও অহংকার বেঁচে ছিল। সেই রাতে আরব ছাদে বসে আকাশ দেখছিল। সে নিজেকে বলল,
হাসিতে কিছু যায় আসে না, তফাতটা তৈরি হয় লক্ষ্যে পৌঁছালে। সেই রাতে অনভি নিজের ঘরে মোবাইল স্ক্রল করছিল, কিন্তু বারবার সেই ছেলেটার মুখ তার চোখের সামনে আসছিল। সেই মুখটা, যা গরিব ছিল কিন্তু দুর্বল ছিল না। কলেজের সেই দিনটা কিছু আলাদা ছিল, কোনো উৎসব না, কোনো ফাংশন না, তবুও নোটিশ বোর্ডের সামনে ভিড় জমেছিল। ইন্টার ডিপার্টমেন্টাল প্রেজেন্টেশন কম্পিটিশন। বিষয়, ভারতের আসল শক্তি কী। বিজয়ী পাবে সরাসরি ইন্টার্নশিপ অফার। অনভি নোটিশটা পড়ল আর ঠোঁটে হালকা হাসি এলো। ইজি। সে তার বন্ধু রিয়াকে বলল, এটা তো আমার জন্যই তৈরি হয়েছে। রিয়া হাসল, তুই বলবি, সবাই হাততালি দেবে। ভিড়ের একটু পেছনে আরভও দাঁড়িয়েছিল। সে চুপচাপ পড়ছিল। তার হৃদয়ে কিছু একটা নড়ে উঠল। ভারতের আসল শক্তি। যদি আমি না বলি, তবে আর কে বলবে? সে ফর্ম নিল, নাম লিখল, আরভ কুমার। তখনই কেউ পেছন থেকে বলল, আরে তুইও? হাসির আওয়াজ ছিল। আরভ ঘুরে দেখল অনভি। তার চোখে সেই পুরনো হালকা বাঁকা হাসি। তুমি প্রেজেন্টেশন দেবে? চায়ের কাপের উপর? কিছু ছেলে হাসল। আরভ শান্তভাবে বলল, বিষয় ভারত ম্যাম, কাপ নয়। প্রথমবারের মতো অনভি জবাব পেল। অডিটোরিয়াম ভরা ছিল। স্টেজে একের পর এক আত্মবিশ্বাসী মুখ, পাওয়ার পয়েন্ট স্লাইড, ইংরাজি শব্দ আর গম্ভীর কণ্ঠস্বর। অনভির নম্বর এলো। সে স্টেজে গেল, যেন এটা তার নিজের ঘর। তার কথায় জোর ছিল, ডেটা ছিল, গ্রাফ ছিল। হাততালিও পড়ল। সে হাসি মুখে নেমে এলো। তারপর নাম ডাকা হল আরভ কুমার। পুরো হল এক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। কে? সেই চা বিক্রেতা? ফিসফাস শুরু হলো। আরব স্টেজে পৌঁছালো। কোনো ল্যাপটপ নেই, স্লাইড নেই, শুধু একটা কাগজ আর একটা সত্যি আওয়াজ। ভারতের আসল শক্তি। সে বলতে শুরু করল, তারা যারা রোজ হারে কিন্তু কোনোদিন অভিযোগ করে না। হলে নিস্তব্ধতা। আমার মা যে অসুস্থ এবং তবুও প্রতিদিন সকালে আমাকে সাহস যোগায়। অনভির নজর অজান্তেই তার ওপর আটকে গেল। সেই শ্রমিক যারা আপনাদের কলেজের ইমারত তৈরি করে কিন্তু ভেতরে পা রাখে না। কারো কারো চোখ ভিজে এলো। ভারতের শক্তি আমার মতো লোক, যাদের দেখে আপনারা হাসেন কিন্তু যাদের ছাড়া এই সিস্টেম চলে না। আরভ থামল, তারপর বলল, যদি আমার সাদাসিধে ভাব আপনাদের দুর্বলতা মনে হয়, তবে আমি গর্বিত সেই দুর্বলতার জন্য। প্রথমে ধীর, তারপর জোরে, তারপর পুরো হল ফেটে পড়ল হাততালিতে। অনভি দাঁড়িয়ে রইল। সে হাততালি দিতে পারল না। তার চোখে প্রথমবারের মতো দ্বিধা ছিল। অনভির ভেতরটা বলল, এ কি সেই ছেলে যার ওপর আমি হেসেছিলাম, নাকি আমি কোনোদিন তাকে বুঝতেই পারিনি? আরভ স্টেজ থেকে নামল। তার নজর এক মুহূর্তের জন্য অনবির সাথে মিলল। কোনো অহংকার নেই, কোনো জয়ের হাসি নেই, শুধু শান্তি। আর সেই শান্তি অনবির ভেতরে হাহাকার হয়ে উঠল। অডিটোরিয়াম খালি হয়ে গিয়েছিল, কিন্তু বাতাসে এখনও আরবের শব্দগুলো ভাসছিল। অনবি নিজের সিটেই বসে রইল। হাততালির প্রতিধ্বনি ধীরে ধীরে শান্ত হয়ে গেল, কিন্তু তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। 2 দিন পর কলেজের সেই নোটিশ বোর্ড। আবার ভিড়। অনবির সামনে দাঁড়িয়েছিল। তার পুরো ভরসা ছিল নাম সেটাই হবে যা প্রতিবার হয়। নোটিশ টাঙানো হল, উইনার আরব কুমার, স্পেশাল মেনশন অনবি মালহোত্রা। কয়েক মুহূর্তের জন্য তার চোখ সেই লাইনটাকে অস্বীকার করল। তারপর সে আবারও পড়ল। তারপর তৃতীয়বার, বিজয়ী আরব। ভিড়ের মধ্যে কিছু আওয়াজ, সেই চা বিক্রেতা, কামাল করে দিল ইয়ার। অনবি পিছিয়ে গেল। রিয়া তার হাত ধরল। রিল্যাক্স, সেকেন্ড হওয়াও বড় কথা। অনবি হাত ছাড়িয়ে নিল। তার চোখ নোটিসে নয়, নিজের ওপর ছিল। সেদিন অনবি অনেকক্ষণ নিজের ঘরে ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। ড্রেস সেটাই ছিল, মুখও সেটাই, কিন্তু নজর বদলে গিয়েছিল। আমি হারলাম কিভাবে? আমার কাছে সব ছিল, কনফিডেন্স, পাওয়ার, তবে সে কেন জিতল? আয়না জবাব দিল না, কিন্তু মন দিচ্ছিল, কারণ তার কাছে সত্যিটা ছিল। সন্ধ্যায় কলেজ থেকে বের হবার সময় অনবির গাড়ি আসতে দেরি হয়েছিল। সে পায়ে হেঁটেই গেটের দিকে এগোল, এবং তখনই চায়ের সুগন্ধ, সেই ফ্লাস্ক, সেই সাদাসিধে ভাব, আরব। সে চা ঢালছিল, কারো দিকে খেয়াল নেই, কারো প্রতি অভিযোগ নেই। অনবি থেমে গেল। প্রথমবারের মতো তার কদম নিজে থেকেই থেমে গেল। 1 কাপ, সে ধীর স্বরে বলল। আরব মাথা তুলল। চিনে নিলেও কিন্তু মুখে না ছিল অবাক হওয়ার ছাপ, না অহংকার। সুগার? সে সাধারণ গলায় জিজ্ঞাসা করল। অনবি মাথা নাড়ল। সে টাকা বাড়িয়ে দিল। আরব নেওয়ার আগে বলল,
আজ জয়ের খুশিতে আমার তরফ থেকে। অনভি চমকে গেল। তুমি আমার ওপর রাগ করনি? আরব কাপটা এগিয়ে দিল। রাগ করতে সময় আর শক্তি লাগে, আমার কাছে দুটোই নেই। সেই শব্দগুলো সরাসরি অনভির বুকে বিঁধল। অনভি কাপটা নিল, তার হাত কাঁপছিল। আমি সেদিন তার গলা আটকে গেল। খুব খারাপ কথা বলেছিলাম। আরব চুপ থাকল। সেই নিস্তব্ধতা কোনো শাস্তির চেয়ে কম ছিল না। সরি। অনভি প্রথমবারের মতো কোনো গরিবের সামনে নিচে তাকিয়ে বলল। আরব তার দিকে তাকালো, তারপর হালকা হাসি। ক্ষমাও তখনই গুরুত্ব পায় যখন তা অভ্যাস বদলে দেয়। অনভির চোখ ভিজে এলো। সে ক্ষমা চেয়েছিল কিন্তু মাথা নত করেনি। তার মন মেনে নিয়েছিল কিন্তু মস্তিষ্ক নয়, কারণ আসল পরিবর্তন এখনও বাকি ছিল। সেই রাতে বৃষ্টি হচ্ছিল, শহরের রাস্তাগুলো ভেগা ছিল, আর আরবের ঘর সবসময়ের মতো অন্ধকারে ডুবেছিল। আরব তার মায়ের পাশে বসেছিল। তার শ্বাস-প্রশ্বাস ভারী ছিল। বুকের ওঠানামা তাকে ভয় পাইয়ে দিচ্ছিল। বেটা, মা ধীর স্বরে বলল। আরব ঝুঁকে গেল। হ্যাঁ মা। আজ চা বিক্রি করিস না, ক্লান্ত হয়ে গেছিস। আরব জোর করে হাসি মুখে আনল। আমি ঠিক আছি মা, তুমি শুধু ঘুমাও। কিন্তু ভেতরটা তার ভয়ে কাঁপছিল। হঠাৎ মায়ের খুব কাশি শুরু হলো, হাত কাঁপতে লাগল। আরব ঘাবড়ে গেল। মা! সে তক্ষুনি প্রতিবেশীকে ডাকল। অটো ডাকো জলদি। বৃষ্টিতে ভিজতে ভিজতে অটো হাসপাতালে পৌঁছাল। ডক্টর বাইরে এলেন, মুখ গম্ভীর। এনাকে আইসিইউতে নিতে হবে এখনই। আরবের বুক ধরফর করে উঠল। ডক্টর সাহেব, কত খরচ হবে? ডক্টর ফাইল দেখলেন। কমপক্ষে ৮০,০০০ টাকা। আরবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার পকেটে ছিল ৩২০০ টাকা। সে হাসপাতালের বাইরের বেঞ্চে বসে পড়ল। বৃষ্টি এখনও পড়ছে। সে মাথা নিচু করে নিল। আজ যদি টাকা থাকত তবে মা। সে প্রথমবারের মতো নিজেকে দুর্বল মনে করল। তার ফোনে একটা নম্বর চলে উঠল। অনভি মালহোত্রা। তার হাত কেঁপে উঠল। না, আমি ওর কাছে সাহায্য চাইতে পারব না। কিন্তু আইসিইউয়ের দরজার ওপার থেকে মায়ের আওয়াজ যেন তার কানে প্রতিধ্বনিত হল। সে কল করল। হ্যালো? অনভির গলা ছিল। আমি আরব বলছি। কয়েক মুহূর্ত নিস্তব্ধতা। হ্যাঁ বলো। আওয়াজ সাধারণ ছিল। আমার মা হাসপাতালে আছে। শব্দগুলো ভেঙে পড়ছিল। আমার টাকার প্রয়োজন। ফোনের ওপাশে সংসার নিস্তব্ধতা ছেয়ে গেল। আরব চোখ বন্ধ করে নিল। এটাই সেই মুহূর্ত যেখানে আমি সত্যি সত্যি মাথা নত করলাম। অনভি জানলার পাশে দাঁড়িয়েছিল। বৃষ্টি সেই একই ছিল, কিন্তু এবার তার ভেতরেও। সে কোনো প্রশ্ন না করেই বলল, কোন হাসপাতাল? আরব অবাক হল। কি? আমি এখনই বের হচ্ছি। ১ ঘণ্টা পর হাসপাতালের সামনে একটা গাড়ি থামল। অনভি নামল। কোনো মেকআপ নেই, কোনো অহংকার নেই, শুধু একজন মানুষ। আরাফ তাকে দেখল আর প্রথমবারের মতো নজর নামিয়ে নিল। ক্ষমা করো। তার গলা ভারী ছিল। অনভি কিছুই বলল না, সরাসরি কাউন্টারে গেল। কার্ড বের করল। আইসিইউয়ের ফি পুরোটা দিয়ে দিল। আরবের হাত কাঁপতে লাগল। সে কিছু বলতে চাইল কিন্তু শব্দ খুঁজে পেল না। সে সেখানেই ধীরে ধীরে মাথা নত করল। আমি এটা কোনোদিন ভুলব না, কোনো দিন না। অনভি তাকে টেনে তুলল। ভুলো না, শুধু বদলে যেও। আজ যদি আমি ধনী হই তবে এটা আমার কপাল, কিন্তু আজ যদি আমি মানুষ হই তবে এটা তোমার কারণে। সকালে ডাক্তার বাইরে এলেন। বিপদ কেটে গেছে। আরবের চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সে ঘুরে দেখল অনভি চেয়ারে বসেছিল, ক্লান্ত কিন্তু শান্ত। সে জেনে গেল আজ আর কেউ হারছে না, আজ কেউ জিতছে না, আজ দুজনেই মানুষ হয়েছিল। কলেজে এই কথা ছড়িয়ে পড়ল। সমাজের নজর বদলে গেল। হাসপাতালে সেই রাত কোনো সংবাদপত্রের হেডলাইন হয়নি, কিন্তু কলেজের গলিতে সেই কথা আগুনের মতো ছড়িয়ে পড়ল। শুনেছ, অনভি সারা রাত হাসপাতালে ছিল। কার সাথে? সেই আরবের সাথে। ক্যান্টিন, লাইব্রেরি, করিডোর, সব জায়গায় একই আলোচনা। সেই ধনী মেয়ে আর সেই চা বিক্রেতা। কিছু একটা ব্যাপার আছে। অনভি যখন কলেজে এলো, প্রথমবারের মতো মানুষের নজর তার পোশাকের ওপর নয়, তার সিদ্ধান্তের ওপর ছিল। সেদিন সে চুপ ছিল। না কোনো হাসি, না কোনো উপহাস, শুধু নিজের নোটে ডুবেছিল। রিয়া ধীরস্বরে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস? অনভি মাথা নাড়ল। আমি ভাবছি। কি বিষয়? এই যে আমরা কাদের উপর হাসি আর কাদের সামনে একদিন নিজেই নত হয়ে যাই। রিয়া চুপ হয়ে গেল। অন্যদিকে আরব আবারও কলেজের গেটে চা বিক্রি করছিল। সবকিছু একই ছিল, ফ্লাস্ক, কাপ, সাদাসিদে ভাব। কিন্তু এখন লোকে তাকে দেখে হাসত না। কিছু লোক দাঁড়াত, চা নিত এবং পুরো টাকা দিত। কেউ বলল, ভাই প্রেজেন্টেশনটা দারুণ ছিল। আরব হাসল, ধন্যবাদ। তার ভেতরে কোনো অহংকার ছিল না,
কারণ সে নিজেকে বদলে নয়, নিজেকে বাঁচিয়ে রেখে জয় পেয়েছিল। হাসপাতালে মা জ্ঞান ফিরে পেয়েছেন। দুর্বল ছিলেন, কিন্তু চোখ জ্বলজ্বল করছিল। মেয়েটা খুব ভালো। আরব চোখ থাকল। যে সাহায্য করেছে তার চোখে দয়া ছিল না। মা ধীর স্বরে বলল, সম্মান ছিল। আরবের চোখের কোণে জল চলে এলো। সেই রাতে অনভি ঘুমাতে পারল না। যদি আমি সেদিন না হাসতাম, যদি আমি মানুষকে আগে দেখতাম। তার বাবা ঘরে এলেন। আজকাল খুব শান্ত থাকো। অনভি প্রথমবারের মতো সরাসরি তাকালো। ড্যাড, মানুষের দাম কি তার টাকা দিয়ে ঠিক হয়? বাবা হাসলেন। তুমি জবাব পেয়ে গেছো বলেই তো প্রশ্নটা এসেছে। অনভির চোখ নত হল। কলেজে একটি অনুষ্ঠান ঘোষণা হল, সোশ্যাল লিডারশিপ সেমিনার। বিশেষ অতিথি ছাত্র প্রতিনিধি। প্রফেসর নাম নিলেন আরব কুমার। পুরো হল হাততালিতে ফেটে পড়ল। অনভিও হাততালি দিল মন থেকে। অনুষ্ঠানের পর সবার সামনে অনভি স্টেজে গেল। মাইক ধরল। আজ আমি কোনো প্রতিযোগিতার জন্য আসিনি, কোনো জয়ের জন্যও নয়। হল শান্ত হয়ে গেল। আমি ক্ষমা চাইতে এসেছি। সে নজর ঘোরালো। আরব সামনে বসেছিল। অনভি সবার সামনে নিজের মাথা নত করে দিল। সেদিন আমি তোমার সরলতার উপর হেসেছিলাম। আজ সেই সরলতার সামনে আমি মাথা নত করছি। হলে নিস্তব্ধতা ছিল। আরব উঠে দাঁড়ালো। যদি এই মাথা নত করা অন্য কাউকে মানুষ বানিয়ে দেয়, তবে এটাই সবচেয়ে বড় জয়। হলে নিস্তব্ধতা ছিল। অনভির মাথা নিচু ছিল। আরব সামনে দাঁড়িয়েছিল। এটা সেই মুহূর্ত যার অপেক্ষা গল্প নয়, সমাজ করছিল। কিছু লোক ভাবছিল এখন কি করবে, ক্ষমা করে দেবে নাকি অহংকার দেখাবে। কিন্তু আরব মাইক ধরল না। সে শুধু দুপা এগিয়ে গিয়ে অনভিকে বলল, মাথা তোলো। অনভি চমকে গেল। ধীরে ধীরে সে নজর উপরে তুলল। কারো সামনে মাথা নত করার চেয়ে বড় সম্মান কাউকে সমমর্যাদায় দেখা। হলে ধীর হাততালি শুরু হল। অনুষ্ঠানের পর অনভি একা বসেছিল। তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আমি মাথা নত করেছি, তবুও মন হালকা হলো না কেন? সে বুঝতে পারল, ক্ষমা শব্দে নয়, কর্মে পূর্ণ হয়। সেই সন্ধ্যায় আরব হাসপাতালে পৌঁছাল। মায়ের ডিসচার্জ হয়ে গিয়েছিল। বেটা, আজ কলেজে কি হলো? আরব হাসল। কিছু না মা, শুধু মানুষগুলো একটু বদলে গেছে। মা তার কপাল ছুল। তুই বদলেছিস। আরব মাথা নাড়ল। না মা, আমি একই আছি। মায়ের চোখে স্বস্তি ছিল। রাতে ডিনার টেবিলে অনভি হঠাৎ বলল, আমি ইন্টার্নশিপ জয়েন করব না। বাবা অবাক হলেন। কেন? আমি আগে নিজেকে বুঝতে চাই, আর আমি সেই এনজিওতে কাজ করতে চাই যেখানে বস্তির বাচ্চাদের পড়ানো হয়। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর হাসলেন। তোমার মা আজ থাকলে গর্ব করত। অনভির চোখ ভিজে এলো। পরের সপ্তাহে অনভি সাধারণ কুর্তা পরে বস্তি এলাকায় পৌঁছাল। বাচ্চারা তাকে অবাক হয়ে দেখল। আপনি কি টিচার? অনভি হাসল। শিখতে এসেছি। কলেজ গেটের কাছে আরব চা ঢালছিল। অনভি সেখানে পৌঁছাল। এবার কোনো গাড়ি নেই। এক কাপ। আরব দেখল, হাসল। সুগার না, এখন আর অভ্যাস নেই। দুজনেই হাসল, কিন্তু এই হাসি এখন কারও উপর ছিল না। সেটা ভালোবাসা ছিল না, অন্তত এখনও নয়। সেটা ছিল সম্মান, বোঝাপড়া আর এক নীরব ভাগাভাগি। কারণ কিছু সম্পর্ক নামে নয়, নিয়তে তৈরি হয়। বস্তি এলাকায় অনভির কাজ করার 1 মাস হয়ে গিয়েছিল। এখন সেখানে সে কোনো ধনী মেয়ে ছিল না, সে ছিল দিদি। কাঁচা ঘরে 10টি বাচ্চা মাটিতে বসেছিল। ভাঙা স্লেট, ছোট ছোট হাত আর বড় বড় চোখ। দিদি, একটি বাচ্চা জিজ্ঞাসা করল, পড়াশোনা করে আমরাও কি বড় মানুষ হতে পারবো না? অনধি থেমে গেল। আগে হলে সে বলতো, হ্যাঁ নিশ্চয়ই। আজ সে বলল, তোমরা আগে ভালো মানুষ হও, বড় মানুষ এমনিতেই হয়ে যাবে। তার নিজের শব্দগুলোই তাকে বিঁধল। সন্ধ্যায় অনভি তার বান্ধবীদের সাথে দেখা করল। একজন হাসতে হাসতে বলল, এনজিও? সিরিয়াসলি? এটা সব শক্ত। অন্যজন বলল, কিছুদিন পর বোর হয়ে যাবি। অনভি প্রথমবারের মতো কোনো সাফাই দিল না, শুধু বলল, হতে পারে, কিন্তু যদি অভ্যাস হয়ে যায় না, তবে। সবাই চুপ হয়ে গেল। আরব এখনও সেই সকালে কলেজ, সন্ধ্যায় চা, রাতে মা। কিন্তু হাসপাতালের ঋণ এখনও মাথার ওপর ছিল। একদিন সন্ধ্যায় ঠিকাদার এলো। যদি টাকা না দাও তবে ঘর খালি করতে হবে। আরব চুপ থাকল। সে কাগজে তারিখ দেখল, 7 দিন। সেই রাতে আরব অনেকক্ষণ ছাদে বসে রইল। আমি কোনোদিন কারো কাছে কিছু চাইনি, আজ মায়ের জন্য চাইতে হবে। তার সামনে একটাই রাস্তা ছিল, একটি বড় কোম্পানির অফার, ভালো স্যালারি, কিন্তু শর্ত, কলেজ ছাড়তে হবে। সেই রাতে অনভি তার বাবাকে সব বলে দিল। আমি বদলাতে চেয়েছিলাম, কিন্তু সমাজ আমাকে বদলাতে দেবে না। বাবা শান্তভাবে বললেন, যারা সত্যি বদলায় তাদের কেউ আটকাতে পারে না। তারপর তিনি জিজ্ঞেস করলেন,
আর আরব? অনভি চুপ হয়ে গেল। সে কি করবে? অনভির চোখে ভয় নেমে এলো। পরের দিন কলেজের পেছনে পুরনো বেঞ্চে আরব আর অনভি মুখোমুখি বসেছিল। আমি জব অফার পেয়েছি, আরব বলল। সে তো ভালো কথা, অনভি বলল। কিন্তু কলেজ ছাড়তে হবে। অনভির মন বসে গেল। আর তোমার স্বপ্ন? আরব আকাশের দিকে তাকালো। কিছু স্বপ্ন দারিদ্র্যে বিলাসিতা হয়ে যায়। অনভি প্রথমবারের মতো কেঁদে ফেলল। যদি টাকার কথা হয়? আরব তাকে মাঝপথে থামিয়ে দিল। না, এটাই সেই জায়গা যেখানে আমরা সমান হব না। অনভি বুঝে গেল। অনভি উঠল। সে আরবের সামনে ধীর স্বরে বলল, যদি আমি আজও ধনী হয়, তবে কি আমি সাহায্য করতে পারি না? আরব দীর্ঘশ্বাস নিল। সাহায্য ততক্ষণই ঠিক, যতক্ষণ তা কাউকে ছোট না করে। অনভি মাথা নত করে নিল। তাহলে আমার কি করা উচিত? আরব প্রথমবারের মতো তাকে সরাসরি দেখল। তাই করো যা তুমি নিজের কারো জন্য করতে। রাত খুব শান্ত ছিল, এতটাই শান্ত যে অনভির নিজের নিঃশ্বাসের শব্দও ভারী মনে হচ্ছিল। আরবের শব্দগুলো তার কানে বারবার বাজছিল, তাই করো যা তুমি নিজের কারো জন্য করতে। অনভি বিছানায় বসে রইল। মোবাইল বন্ধ ছিল, ঘর অন্ধকারে। যদি আরব আমার নিজের কেউ হতো, তবে আমি কি করতাম? তার সামনে জীবনের সব শর্টকাট ছিল, টাকা দেওয়া, কানেকশন লাগানো, সবকিছু সহজ করে দেওয়া। কিন্তু সে জেনে গিয়েছিল এগুলো সাহায্য নয়, দয়া হতো। আর আরবের দয়া চাই না। সকাল হতেই অনভি তার বাবার ঘরে পৌঁছাল। ড্যাড, আমার আপনার সাহায্য চাই। বাবা খবরের কাগজ নিচে রাখলেন। প্রথমবার তুমি এভাবে চাইলে? আমি চাই আরব পড়াশোনা না ছেড়েই নিজে নিজের পায়ে দাঁড়াতে পারুক। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। তুমি কি করতে চাও? অনভির গলা পরিষ্কার ছিল। আমি নিজের নামে নয়, আপনার নামেও নয়, তার নামেই একটা স্কলারশিপ চাই। বাবা তাকে অনেকক্ষণ দেখলেন, তারপর হাসলেন। এখন তুমি সত্যি বড় হয়ে গেছ। এক সপ্তাহ পর কলেজে নোটিশ লাগল। অর্থনৈতিকভাবে সংগ্রামী কিন্তু মেধাবী ছাত্রদের জন্য পূর্ণ ছাত্রবৃত্তি পরিকল্পনা। কোনো নাম ছিল না, কোনো ফটো ছিল না, শুধু শর্ত ছিল পড়াশোনা জারি রাখতে হবে, আত্মসম্মান বজায় রাখতে হবে এবং একদিন অন্য কাউকে সাহায্য করতে হবে। আরব নোটিশটা পড়ল অনেকবার। এটা কে করেছে? প্রফেসর শুধু এতটুকুই বললেন, যাকে তুমি সমমর্যাদায় দেখেছ। আরব কিছু বুঝতে পারল না, কিন্তু সেদিন সে প্রথমবারের মতো কলেজ ছাড়ার চিন্তাটা কাগজে মুড়ে পকেট থেকে বের করে দিল। সন্ধ্যায় কলেজের গেটে আরব চা বিক্রি করছিল। অনভি এলো, 1 কাপ। আরব চা দিল। আজ কিছু বদলে বদলে মনে হচ্ছে। আরব হাসল। হ্যাঁ, মনে হচ্ছে জীবন একটা সুযোগ দিয়েছে। অনভি চোখ নিচু করে নিল। ভালো। আরব জিজ্ঞেস করল, তুমি কিছু করেছ কি? অনভি মাথা নাড়ল, না, কিন্তু তার চোখে সত্যিটা ছিল। কিছুদিন পর বস্তি এলাকার একটি ছোট ঘরে অনভি বাচ্চাদের সাথে মাটিতে বসেছিল। সে ঝুঁকেছিল, কিন্তু এবার কারোর সামনে নয়, কোনো বাধ্যবাধকতায় নয়, বরং জীবনকে বোঝার জন্য। আরব সেখানে এলো। সে তাকে দেখল। তারপর ধীর স্বরে বলল, এখন বুঝলাম। কি? সেদিন তুমি কেন মাথা নত করেছিলে? অনভি তার দিকে তাকাল। কারণ কিছু মানুষ উঁচুতে উঠে নয়, নিচে বসে বড় হয়। আরব চুপ থাকল। তার চোখে প্রথমবারের মতো সম্মানের চেয়ে বেশি আপন হওয়া ভাবছিল। 3 বছর পর কলেজের সেই একই অডিটোরিয়াম, কিন্তু আজ নোটিশ বোর্ডে কোনো প্রতিযোগিতা ছিল না, কোনো রেজাল্ট ছিল না। আজ দেওয়ালে একটি ব্যানার লাগানো ছিল, ফাউন্ডেশন ডে, অ্যালুমনাই ইন্টারঅ্যাকশন। হল ভরা ছিল, স্টুডেন্টস, প্রফেসর আর কিছু বাইরে থেকে আসা অতিথি। মাইকে আওয়াজ এলো, আজ আমাদের মাঝে এমন একজন প্রাক্তনী উপস্থিত আছেন যিনি পড়াশোনার সাথে সংগ্রামকেও ডিগ্রিতে পরিণত করেছেন। হাততালি শুরু হল। মিস্টার আরফ কুমার। আরফ স্টেজে এলো। সাধারণ পোশাক, কোনো ব্র্যান্ড নেই, কোনো দেখনদারি নেই, কিন্তু চলায় আত্মবিশ্বাস ছিল, গলায় স্থিরতা। আমি আজ এখানে কোনো সাফল্যের গল্প শোনাতে আসিনি, সে বলল। আমি শুধু এটা বলতে এসেছি যে সম্মান কোনোদিন দয়া থেকে পাওয়া যায় না। পুরো হল শান্ত ছিল। যদি সেদিন আমাকে নিচে দেখানো হতো, সে নাম না নিয়েই বলল, তবে সেদিনই আমি নিজেকে উপরে রাখার কারণও খুঁজে পেয়েছিলাম। কারো হাততালি দেওয়ার সাহস হল না, কারণ শব্দগুলো ভারী ছিল। আরব কথা শেষ করল, মাইক রাখল আর নিচে নেমে এলো। প্রথম সারিতে অনভি বসেছিল, সাদা স্যুট, চুল খোলা, কোনো পরিচয় জানানোর মতো নাম নেই। সে উঠে দাঁড়ালো, হাততালি দিল, কিন্তু শুধু তার জন্য নয়, সেই চিন্তার জন্য যা তাকে এখানে নিয়ে এসেছে। আরবের নজর তার ওপর পড়ল। দুজনের চোখ মিলল।
না কোনো পুরনো আক্ষেপ, না কোনো কৃতজ্ঞতার বোধা, শুধু এক হালকা হাসি, যেন দুজনেই বলছে আমরা বদলে গেছি, আর এটাই যথেষ্ট। অনুষ্ঠানের পর কলেজের গেটের বাইরে একটা ছোট স্টল ছিল, চায়ের। আরব সেখানেই দাঁড়িয়েছিল, আজ বিক্রির জন্য নয়, শুধু অভ্যাসে। অনভি কাছে এলো। এক কাপ? আরব হাসল। আজই শেষ। কেন, আর চা নেই? ক্লাস নিতে হবে, সে বলল। অনভি হাসল। ভালো। দুজনে চা খেল। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর অনভি বলল, যদি সেদিন তুমি জবাব দিতে। আরব কথা কেড়ে নিল। তবে হয়তো আজ আমরা এখানে থাকতাম না। অনভি মাথা নাড়ল। ধন্যবাদ। কিসের জন্য? আরব জিজ্ঞেস করল। আমাকে মানুষ হতে দেওয়ার জন্য। আরব কাপটা নিচে রাখল। মানুষ কারো কারণে হয় না, সে বলল, শুধু মাঝে মাঝে মনে পড়ে যায়। সন্ধ্যা নেমে আসছিল, কলেজের গেট বন্ধ হচ্ছিল। একদিকে একটি ছেলে যে দারিদ্র্যকে হার হতে দেয়নি, অন্যদিকে একটি মেয়ে যে ধনসম্পদকে অহংকার হতে দেয়নি। দুজনে নিজ নিজ পথে চলতে শুরু করল। কোনো একসাথে থাকা নয়, কোনো অঙ্গীকার নয়, কিন্তু সমাজের সামনে একটা প্রশ্ন রেখে গেল। যদি সমমর্যাদায় দেখা হয়, তবে কেউ ছোট হয় না। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সত্যি শেষ ছিল। মানুষের প্রকৃত পরিচয় তার পোশাকে বা ব্যাংক ব্যালেন্সে নয়, বরং তার চরিত্র এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিতে। অহংকার দিয়ে কাউকে ছোট করা সহজ, কিন্তু প্রকৃত মহানুভবতা হল অন্যের আত্মসম্মানকে আঘাত না করে তাকে সমমর্যাদায় দেখা। দারিদ্র মানুষকে সাময়িকভাবে অসহায় করতে পারে, কিন্তু যার কাছে সততা আর ধৈর্য আছে, সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। মনে রাখবেন, জীবনের শ্রেষ্ঠ ডিগ্রি হল একজন ভালো মানুষ হওয়া।